তো ক্লাস 9-এর ইতিহাস। তো প্রথম চ্যাপ্টার লেখা আছে যে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। আজকে যে একটু বাকি আছে একটু পড়িয়ে দিচ্ছি। তো প্রথম লেখা আছে কি যে বাস্তিল দুর্গের পতন। তো বলছেন তাই যে রাজা ষোড়শ লুই পুরাতনতন্ত্র ফিরিয়ে আনার স্বপ্ন দেখতেন। তাহলে কে দেখতেন? যে রাজা ষোড়শ লুই সে পুরাতনতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করতেন বা স্বপ্ন দেখতেন। তিনিও অভিযাত্রা ভেবেছিলেন যে সেনাবাহিনীর সাহায্যে তৃতীয় সম্প্রদায়ের সব সাফল্য মুছে ফেলা যাবে, কিন্তু বাস্তব পরিস্থিতি অনুধাবনের বিচক্ষণতা তার ছিল না। 11 জুলাই 1789 জনপ্রিয় মন্ত্রী নেকার পদচ্যুত হলে এবং প্যারিস ও ভার্সাইয়ে সেনাদের মোতায়েন জনতার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। সালটা দাগমারো ওখানটায়। আচ্ছা, ইতিমধ্যে মূল্যবৃদ্ধি খাদ্যাভাব জনগণকে ক্ষুব্ধ করে তোলে। 14 জুলাই 1789 7,000 মানুষের একটি দল বাস্তিল দুর্গ আক্রমণ করে এটি ধ্বংস করে দেয়। 14 জুলাই দিনটি প্রতি বছর ফ্রান্সে জাতীয় দিবস হিসেবে পালিত হয়। তাহলে এই 14 জুলাই 1789 এই দিনটি কী হচ্ছে তাহলে যে প্রতি বছর এই ফ্রান্সের জাতীয় দিবস হিসাবে পালিত হয়। এবার আসছে স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক হিসেবে বাস্তিলের ধ্বংস। বলা বাহুল্য বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক, তাই না? তাহলে এটা জানো যে এই স্বৈরাচারীর যে প্রতীক ছিল সেটা হচ্ছে কি যে বাস্তিল দুর্গ। বলা হয়েছে যে তাই বাস্তিল দুর্গের পতন জাতীয় সভার সদস্যদের মনে সাহস সঞ্চার করে। অন্যদিকে রাজশক্তির প্রতিরোধ ক্ষমতার দৈন্য স্পষ্ট হয়ে যায় এবং অভিজাতরা উপলব্ধি করে যে বিদেশি সাহায্য ছাড়া তাদের বিশেষ অধিকার ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। এটা বলছে কারা বলছে? এটা অভিজাতরা উপলব্ধি করেছিল এটা, যে বিদেশি সাহায্য ছাড়া তাদের বিশেষ অধিকার ফিরে পাওয়ার আর কোনো পথ নেই। রাজা নিজে প্যারিসে এসে বিপ্লবের 3 রঙা পতাকাকে দেশের প্রতীক বলে মেনে নেন এবং কী বলা আছে জাতীয় রক্ষী বাহিনী আনুষ্ঠানিকভাবে সংগঠিত হয়। এর প্রধান ছিলেন বিপ্লবী লাফায়েত। গোডউইন যথার্থই বলেছিলেন যে এই দুর্গের পতন কেবল ফ্রান্স নয়, বিশ্বের ইতিহাসে নতুন স্বাধীনতার জন্ম দিয়েছিল। এবার আসছে টুর কথা লেখা আছে যে বুর্জোয়াসি কী আছে এটা যে মধ্যযুগে যারা শহরের উপকণ্ঠ বা বার্গ এর বসবাস করে ব্যবসা বাণিজ্য শিল্প কারিগর বিদ্যার মাধ্যমে জীবিকা নির্বাহ করত তাদের বার্গের অধিবাসী বা বুর্জোয়া বলা হতো। এটা একটু পড়বা। বার্গার্স এর শব্দ থেকে আধুনিক বার্গারিস এর শব্দ উৎপত্তি। তৃতীয় সম্প্রদায়ের মুখপত্র বুর্জোয়া শ্রেণীর স্থান ছিল যাজক ও অভিজাতদের পরে। বৃহৎ শিল্পপতি বণিক অধ্যাপক চিকিৎসক আইনজীবী এর অন্তর্ভুক্ত। শিক্ষাগত যোগ্যতা এবং সম্পদের প্রাচুর্য থাকলেও জন্মসূত্রে অভিজাত না হওয়ায় সামাজিক মর্যাদা ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে এরা বঞ্চিত হতো। বর্জুয়াদের অর্থ ও বিদ্যার অহমিকাবোধ ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। এবার আসছে জাতীয় তথা সংবিধান সভা। এটা হচ্ছে সংবিধান সভা। এবারে কী বলা হয়েছে? এটাই বলা হয়েছে যে 9 জুলাই 1789 খ্রিস্টাব্দ থেকে জাতীয় সভা কার্যত সংবিধান সভায় রূপান্তরিত হয়, তাই না? তাহলে কতটা হচ্ছে 9 জুলাই। 9 জুলাই কী হচ্ছে যে সংবিধান সভায় তো কার্যকারিতা মানে শুরু হচ্ছে এটা। এর বলা হচ্ছে কি এর সদস্যদের মধ্যে অধিকাংশ ছিলেন বুর্জোয়া। তাহলে সংবিধানে কারা থাকছে? বুর্জোয়া, বেশিরভাগ থাকছে বুর্জোয়ারা, তাই না? এবং কৃষক শ্রেণী বা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব এখানে প্রায় ছিলই না, মানে এখানে কোনো সাধারণ মানুষের কোনো অস্তিত্ব ছিল না এখানে। সংবিধান সভার কাজে বিশেষ সক্রিয় ছিলেন কে? মুনিয়ের, বার্নেভ, লাফায়েত, মিরাবু, রোবসপিয়ার, তালিয়েরা প্রমুখ। প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থীরাও উগ্র ও নরম বামপন্থীরাও এখানে প্রতিনিধিত্ব করেছেন। এবার আসছে 26 আগস্ট 1789 খ্রিস্টাব্দে
সংবিধান সভা মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা নামক দলিল প্রকাশ করে। ফ্রান্সে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু করা হয়। তাহলে কী হবে এখানটায় যে 26শে আগস্ট 1789 খ্রিস্টাব্দে কী হচ্ছে যে সংবিধান সভা চালু হচ্ছে, মানুষ ও নাগরিকদের অধিকার ঘোষণা নামক এক দলিল প্রকাশ করে, তাই না? মানে এখানে ফ্রান্সের কী হচ্ছে এটাই যে ফ্রান্সের নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে চালু করা হবে এরকম একটা ক্ষমতা কেন্দ্রে থাকা একক্ষযুক্ত আইনসভা এর সদস্য সংখ্যা 745 জন। সম্পত্তির ভিত্তিতে নাগরিকদের সক্রিয় ও নিষ্ক্রিয় এই দুভাগে ভাগ করা হয়। সমগ্র ফ্রান্সকে 83টি ডিপার্টমেন্টে ভাগ করা হয় এবং 24শে আগস্ট 1790 খ্রিস্টাব্দে জাতীয় সভা বা সংবিধান সভা সিভিল কনস্টিটিউশন অফ দি ক্লার্কস নামক দলিল প্রকাশ করে চার্চকে ক্ষমতাহীন করে দেয়, তাই না? তাহলে কত 24শে আগস্ট 1790 খ্রিস্টাব্দে কী হচ্ছে এখানে চার্চকে ক্ষমতাহীন করে দেওয়া হয় এই যেখানে। এবং কী বলা হচ্ছে ফ্রান্সের ইতিহাসে সংবিধান সভার গুরুত্ব অসামান্য। এই সভার কাজ জাতীয় জীবনের নানা দিক স্পর্শ করেছিল। স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান, সামাজিক ন্যায় ও সাম্যের প্রতিষ্ঠা, গ্রামীণ শ্রমজীবী মানুষের সামাজিক অবস্থার উন্নয়ন, ধর্মের নামে শোষণের অবসান ইত্যাদি কাজের মধ্য দিয়ে জাতীয় তথা সংবিধান সভা ফরাসিদের মনে প্রত্যাশা জাগিয়েছিল। তবুও সংবিধান সভার কাজ দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র 1 বছর পরেই সংবিধান সভা বাতিল হয়ে গিয়েছিল, 1 বছরের মধ্যেই, বুঝা গেল? এবার হচ্ছে কি যে রাজার মৃত্যুদণ্ড, মানে যেটা হচ্ছে গিলোটিন যন্ত্র, গিলোটিন যন্ত্র কে আবিষ্কার করলো? ডক্টর গিলোটিন। তো এখানে আমরা দেখি কি বলছে, রাজা সোরস লুইয়ের বিচারকে কেন্দ্র করে জিরোন্ডিস্ট ও জাকোবিন দলের মধ্যে তীব্র মতপার্থক্য শুরু হয়। টেম্পল দুর্গে বন্দি রাজার বিচার ও জিরোন্ডিস্টরা পছন্দ করতো না, তাই না? এ কী বলছে, রোবসপিয়র বলেন বিপ্লবকে রক্ষা করার জন্য রাজার প্রাণদণ্ড আবশ্যক। তা রোবসপিয়র কী বলছে? রোবসপিয়র বলছে যে বিপ্লবকে রক্ষা করার জন্য রাজার প্রাণদণ্ড আবশ্যক, এর জন্য কোনো বিচারের প্রয়োজন নেই বলে তিনি দাবি করেন। তবুও ন্যাশনাল কনভেনশনের রাজার প্রাণদণ্ডে সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত 720 সদস্যের মধ্যে 387 জন প্রথমে রাজার প্রাণদণ্ডের পক্ষে ভোট দেন। পরে 26 জন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। শেষ পর্যন্ত প্রাণদণ্ডের পক্ষে 361টি ভোট পড়ে এবং 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি রাজাকে গিলোটিনে হত্যা করা হয়। তাহলে কত সালে হত্যা করা হচ্ছে? 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি রাজাকে গিলোটিনে হত্যা করা হচ্ছে। অধ্যাপক হ্যাজেল মন্তব্য করেছিলেন যে সিংহাসনের তুলনায় ফাঁসির মঞ্চে তিনি ছিলেন বেশি মহান। এটা কে মন্তব্যটা কে করলো? হ্যাজেন। তিনি কী বলছেন যে সিংহাসনের তুলনায় ফাঁসির মঞ্চে তিনি ছিলেন বেশি মহান। এখানে সেই রাজার কথা বলা হয়েছে এটাই। কার? রোবসপিয়রের। রাজার প্রাণদণ্ডের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেখা গেল ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপের প্রধান দেশগুলি সম্মিলিতভাবে যুদ্ধ ঘোষণা করে এবং লা ভেন্ডির কৃষকরা বিদ্রোহ শুরু করেছিল। এবার আসছে বিপ্লব রক্ষার আহ্বান, অভ্যন্তরীণ সংকট ও বৈদেশিক আক্রমণের মুখে ফরাসি বিপ্লব। 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি রাজা সোরস লুইকে গিলোটিনে হত্যা করা হয়, তাই না? তাহলে কাকে গিলোটিনে হত্যা করা হয়েছিল? রাজা সোরস লুইকে। উন্নতিশীলে গিলোটিনের সামনে দাঁড়িয়ে রাজা ঘোষণা করেন, ভদ্র মহোদয়গণ, যে কারণে আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে সে বিষয়ে আমি সম্পূর্ণ নির্দোষ। এই কথা বলেছিল কে? সোরস লুই। এই ঘটনা তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল দুটি। প্রথমটি হলো ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপীয় রাষ্ট্রবর্গের সম্মিলিত যুদ্ধ ঘোষণা এবং দ্বিতীয়টি হলো লা ভেন্ডির কৃষক অবস্থান। এই দুটো ছিল। অস্ট্রিয়া ও প্রাশিয়ার সঙ্গে আগে থেকেই ফ্রান্সের যুদ্ধ চলছিল।
এখন ইংল্যান্ড, রাশিয়া, স্পেন, হল্যান্ড এবং জার্মানি ও ইটালি রাজ্যগুলি সেই যুদ্ধে জড়িয়ে পড়ে। তবে রাজার প্রাণদণ্ড এই যুদ্ধের একমাত্র কারণ নয়। বিভিন্ন রাষ্ট্র রাজার প্রাণদণ্ডকে সামনে রেখে নিজ নিজ স্বার্থ সিদ্ধ করতে কিংবা ফ্রান্সের তৈরি আতঙ্ক থেকে মুক্তি পেতে এই যুদ্ধে নেমেছিল, তাই না? অন্যদিকে লা ভেন্ডির রাজভক্ত কৃষককুল রাজার হত্যাকাণ্ড মেনে নিতে পারেননি, পরন্তু ক্যাথলিক চার্চ ও যাজকদের মর্যাদাহানি এদের ধর্মীয় চেতনাকেই আঘাত করেছিল। লিসহ পার্শ্ববর্তী অঞ্চলে এই বিদ্রোহ প্রসারিত হয়। কনভেনশনের সামঞ্জস্যে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছিল। এদিকে যুদ্ধ পরিস্থিতি ও ক্রমে ফ্রান্সের বিরুদ্ধে যাচ্ছিল। সেনাপতি দুমুরিয়ে শত্রুপক্ষ অস্ট্রিয়ার সঙ্গে যোগ দেয়। জাতীয় কনভেনশন কঠোর হাতে পরিস্থিতির মোকাবিলা করতে অগ্রসর হয়। ঠিক হয় 3 লক্ষ সৈন্যের একটি নতুন বাহিনী গড়ে তোলা হবে, কিন্তু বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে যোগদানের এই সিদ্ধান্ত লা ভেন্ডির কৃষক দলের মনোপুত্র ছিল না, তাই কনভেনশনের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করে। যাজক ও ভূস্বামী শ্রেণী কৃষকদের বিদ্রোহে ইন্ধন যোগায়। ক্রমে লিওশোর ও পশ্চিম ফ্রান্সের কোনো কোনো অংশে জাকোবিন বিরোধী বিদ্রোহ শুরু হয়েছিল। তাহলে বোঝা গেল। এবার আসছে জাকোবিন শাসন। এটা খুব আপনার পরীক্ষা বড় কোয়েশ্চেন নিতে পারে। জাকোবিনের সেই রোবেসপিয়ারের ভূমিকা। তো বলছি প্রথমে 1793 খ্রিস্টাব্দের জুন থেকে 1794 খ্রিস্টাব্দে জুলাই মাস পর্যন্ত জাতীয় কনভেনশন ফ্রান্সে এক কঠোর ও কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা পরিচালনা করে। ফ্রান্সের ইতিহাসে এই 13 মাসের শাসন সন্ত্রাসের রাজত্ব নামে খ্যাত, তাই না? তাহলে 13 মাসের শাসন সন্ত্রাসের রাজত্ব নামে খ্যাত। সন্ত্রাসের রাজত্বে রোবেসপিয়ারের ভূমিকা। এবার আসছে এই শাসনতন্ত্র পরিচালিত হয়েছিল জাকোবিন দল নেতৃত্ব আরও নির্দিষ্ট করে বলা যায় ম্যাক্সিমিলিয়ান রোবেসপিয়ারের নেতৃত্বে, তাই না? তাহলে এই যে সন্ত্রাস রাজত্ব কার নেতৃত্বে? রোবেসপিয়ার, তাই না? জাতীয় কনভেনশন অধীনস্থ ও গণ নিরাপত্তা কমিটি, সাধারণ নিরাপত্তা কমিটি, বিপ্লবী বিচারালয়, সন্দেহের আইন প্রভৃতি ছিল সন্ত্রাসের প্রধান হাতিয়ার। মানে সন্দেহের হাতিয়ার, মানে সন্দেহ করলেই তাকে করা হতো, গ্রেপ্তার করা হতো, এরকম। এবার কী হচ্ছে যে গণ নিরাপত্তা কমিটিতে প্রথমে সদস্য ছিল 9 জন, পরে বাড়িয়ে 12 জন করা হয়। জাকোবিনদের প্রাধান্য ছিল এই কমিটিতে। রোবেসপিয়ার হয়েছিলেন এই কমিটির প্রধান নায়ক। অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও বিদেশি আক্রমণ প্রতিহত করা ছিল এর প্রধান দায়িত্ব। অন্যদিকে সাধারণ নিরাপত্তা সংস্থার হাতে ছিল অভ্যন্তরীণ পুলিশি ব্যবস্থার সংগঠন ও নিয়ন্ত্রণ ভার। বিপ্লবী বিচারালয় হয়ে উঠেছিল অন্যান্য বিচার সভার ঊর্ধ্বে। খুব দ্রুততার সঙ্গে এখানে বিচার ও শাসনের কাজ হতো। এটা কার আমল চলছে? এটা রোবেসপিয়ারের, তাই না? তো রোবেসপিয়ারই এগুলো সব চালু করছে। বিচারালয়ের জন্য উপস্থিত ব্যক্তিদের একমাত্র শাস্তি ছিল প্রাণদণ্ড। বিপ্লবী বিচারালয়ের হাত শক্ত করেছিল সন্দেহের আইন। এই আইন দ্বারা যে কোনো ব্যক্তিকে নিছক সন্দেহের কারণে বিচারালয়ের সামনে হাজির করা যেত। এই ছিল প্রধান কারণ, যে এই সন্দেহ করেই মানুষকে করা হতো। মূল হাতিয়ার ছিল এই সন্দেহের আইন। প্রধানত তিনভাবে সন্ত্রাসের শাসন প্রয়োগ করা হয়েছিল। এই 3ভাবে কী? তো কয় বলা হচ্ছে জিরোন্ডিস্ট দলের বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাস, এবং ক্ষয় বলা হচ্ছে মজুতদার ও ফাটকাবাজারদের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাস, এবং গয়প্রচার ধর্মের বিরুদ্ধে সন্ত্রাস, এবং রাজনৈতিক সন্ত্রাসধারী করা হয় ফেডারেলপন্থী ও বিপ্লবীদের প্রাণদণ্ডের মধ্য দিয়ে। যাতে গিলোটিনে হত্যা করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য রানী ম্যারি আন্তোয়ানেট, মাদাম রোলা প্রিসো, ডিউক অব অর্লিয়েন্স, বেইলি, বার্নেড প্রমুখ। অক্টোবর-ডিসেম্বর মাসের প্রায় 4 লাখ মানুষকে কারারুদ্ধ করা হয়েছিল।
এবার আসছে টিপু সুলতান ও জাকবিন ক্লাব। কী বলা হচ্ছে, ফরাসি সম্রাট ষোড়শ লুই 1789 খ্রিস্টাব্দের মে মাসে জাতীয় সভার অধিবেশনে আহ্বানের পর থেকে ফ্রান্সের বিভিন্ন মতাদর্শের মানুষ একাধিক ক্লাব বা গোষ্ঠী গড়লেন। তাহলে আমাদের ভারতীয়দের মধ্যে কে ছিল জাকবিনের সদস্য? হবে টিপু সুলতান। এর মধ্যে জনপ্রিয় গোষ্ঠী হলো জাকবিন ক্লাব। ফ্রান্সের ব্রিটানি প্রদেশের কিছু মানুষ সংবিধান সমর্থক সমিতি নামে একটি গোষ্ঠী গড়ে তোলে, যার প্রচলিত নাম ছিল ব্রেটন ক্লাব, তাই না? ব্রেটন ক্লাব। এই ক্লাবের সদস্যরা সভা করার জন্য জাকবিন গির্জার একটি কক্ষ ভাড়া নিয়েছিল। এখান থেকেই তারা সভা সমিতি পরিচালনা করত। ফলে ব্রেটন ক্লাবের নামকরণ করা হয় জাকবিন ক্লাব। জাকবিন ক্লাবের কর্মসূচি ছিল উগ্র সংগঠন, ছিল শক্তিশালী। চতুর্থ মহীশূর যুদ্ধের পূর্বে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কবল থেকে মহীশূরের স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে টিপু সুলতান সাহায্যের আশায় জাকবিন ক্লাবের সদস্যপদ গ্রহণ করেছিলেন, তাই না? মানে এখানে কি যে কেন টিপু সুলতান এতে যোগ দিয়েছিল? কারণ ব্রিটিশ চতুর্থ মহীশূর যুদ্ধের পূর্বে ইংরেজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কবল থেকে মহীশূরের স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে তিনি জাকবিনে গিয়েছিল, যোগদান করেছিল এবং টিপু শ্রীরঙ্গপত্তনমের ফরাসি পতাকা উত্তোলন করেছিলেন। মরিশাসের ফরাসি শাসনকর্তা মেলাটি টিপুকে সাহায্যের জন্য ছাবাকের নেতৃত্বে 95 জন স্বেচ্ছাসেবক শ্রীরঙ্গপত্তনমে পাঠিয়েছিলেন। এছাড়া নেপোলিয়নও সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে টিপু সুলতানকে চিঠি দিয়েছিলেন। তাহলে যে নেপোলিয়ন বোনাপার্টও কী করেছিলেন? তাই টিপুকে সাহায্যের জন্য চিঠি লিখেছিলেন। এবারে কী বলা হচ্ছে তারপরে? এবার নিচে আসছে যে অর্থনৈতিক সন্ত্রাসের লক্ষ্য ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যমান নামিয়ে আনা ও সেনাবাহিনীর প্রয়োজনে খাদ্য সরবরাহ নিশ্চিত করা। মজুতদার ও ফাঁকিবাজারে ব্যাপক ধরপাক শুরু হয়। চাকরদের মজুরি দানের ব্যবস্থা করা হয়। ল অফ ম্যাক্সিমাম জেনারেল দ্বারা রুটি ও অন্যান্য কিছু আবশ্যিক পণ্যের দাম নির্দিষ্ট করা হয়। খাদ্য কমিশন নিয়োগ করে তার ওপর খাদ্য বণ্টনের দায়িত্ব দেওয়া হয়। এবারে আসছে কি জনগণের বিপ্লব এবং বিপ্লবের জনগণ। তার কী আছে? জনগণের বিপ্লব এবং বিপ্লবের জনগণ, মানে হচ্ছে জনগণের বিপ্লব বা বিপ্লব জনগণ। তো এগুলো আছে যে তো কী বলা হলো এখান থেকে যে জনগণের বিপ্লব বা বিপ্লবের জনগণ। আচ্ছা, ফরাসি বিপ্লবে জনগণের ভূমিকা নিয়ে ঐতিহাসিকরা নানাবিধ মত পোষণ করেন। তবে আধুনিক ঐতিহাসিকদের মধ্যে লেফেভার, ল্যাব্রুস, জর্জ রুডে নিম্নবর্গের মানুষদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। জর্জ রুডে দেখেছিলেন সাধারণ মানুষদের মধ্যেও বৈপ্লবিক চেতনার অনুপ্রবেশ ঘটেছিল। তবে এই কথা ঠিক যে আগে বর্জুয়ারা সংবর্ধিত ছিল, সাধারণ মানুষ তা ছিল না। এদের ক্ষোভ, হতাশা ও নানান অভিযোগের প্রতিকারের একমাত্র ভাষা ছিল দাঙ্গা হাঙ্গামা। কোনো সন্দেহ নেই যে রাজতন্ত্রের সঙ্গে অভিজাততন্ত্রের সংঘর্ষকে কেন্দ্র করে ফরাসি বিপ্লবের পটভূমিকা তৈরি হয়েছিল। এরপর বর্জুয়াদের দাবি মেনে রাজা ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন ডাকতে বাধ্য হয়েছিলেন, তাই না? এবং কী হচ্ছে, বর্জুয়াদের এই সাফল্য সাধারণ মানুষদের উৎসাহিত করল। এবার হচ্ছে 1789 খ্রিস্টাব্দ 14 জুলাই বাস্তিল দুর্গ আক্রমণের সঙ্গে সঙ্গে জনগণ বিপ্লবে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল। 7 থেকে 8,000 মানুষের একটি দল বাস্তিল দুর্গ আক্রমণ ও ধ্বংস করে বন্দীদের মুক্ত করে দেওয়া হয়। এবং কী হচ্ছে যে এখানে কী হয়েছিল? তাহলে এখানে বলা হচ্ছে যে 1789 খ্রিস্টাব্দে যখন 14 জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ করা হয়েছিল, এবং সেই সঙ্গে জনগণরা কিন্তু অংশগ্রহণ করেছিল এবং কত হাজার? 7 থেকে 8,000। এবং সেই সময়তে তারা কী করলো? বাস্তিল দুর্গ আক্রমণ করলো এবং সেখান থেকে বন্দী হওয়া সেই মানুষদেরকে কী করলো? তারা মুক্তি করে দিল, মানে মুক্তি করে নিয়েছিল ওরা এই বন্দী থেকে। এবার কী হচ্ছে, জনতা দুর্গে অবাধ লুটপাট চালায়। এই ঘটনার তাৎপর্য ছিল সুদূরপ্রসারী।
বিপ্লবী জনতা রাজশক্তির বিরুদ্ধে তাদের ঐক্য ও সাহসিকতার পরিচয় রাখল। তৃতীয় সম্প্রদায়ের নির্বাচিত সদস্যগণ মানুষের এই জাগরণে মনে সাহস পেল। রাজা নিজে প্যারিসে এসে 17 জুলাই বিপ্লবের 3 রঙা পতাকা লাল, নীল, সাদা কে দেশের প্রতীক বলে মেনে নেন। প্যারিস পৌরসভাকে পুনর্গঠন করা হয়। অন্যান্য পৌরসভাতেও বিপ্লবী পরিবর্তন ঘটানো হয় এবং বাস্টিলের পতন এক ধাক্কায় অনেকটা ফরাসি বিপ্লবকে এগিয়ে নিয়ে গিয়েছিল। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এবার কী বলা হয়েছে? এবার বলা হয়েছে যে ফরাসি সমাজের নিচু তলার মানুষদের সঙ্গে ফরাসি বিপ্লবের সংযোগ। তার আগে একটু দেখে নিই সন্ত্রাসের রাজত্বটা। হ্যাঁ, টুকরো কথা লেখা আছে, এটা দেখবার টিকাতে দিতে পারে কোয়েশনটা। তো আমি বলেছি একবার যে সন্ত্রাসের রাজত্ব 1793 খ্রিস্টাব্দে, হ্যাঁ, 2 জুন থেকে 1794 খ্রিস্টাব্দে 27 জুলাই, এই 1 বছর সময় ফরাসি বিপ্লবের ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত। তাহলে যদি শর্ট কোয়েশ্চেন দেয় যে সন্ত্রাসের রাজত্ব কোন সময় থেকে কোন সময়, তাহলে লিখতে হবে এইটুকু, এখান থেকে এইটুকু নিলেই হবে। কত? যে 1793 খ্রিস্টাব্দের 2 জুন থেকে 1794 27 জুলাই, এই 1 বছরের সময়টাকে বলা হচ্ছে সন্ত্রাসের রাজত্ব। এবার আসছে কি 1792 খ্রিস্টাব্দে নবজাগ্রত ফরাসি প্রজাতন্ত্রের পক্ষে একটি কঠিন সময় ইউরোপের বিভিন্ন দেশ ফ্রান্সের বিরুদ্ধে আক্রমণ করছে। অন্যদিকে দেশের অভ্যন্তরে লা ভেন্ডির, লেও প্রভৃতি স্থানে বিপ্লবীরা অবস্থান ঘটিয়েছে। জাতীয় সম্মেলনে জ্যাকোবিন দলের প্রাধান্য, বহিঃ আক্রমণ এবং অভ্যন্তরীণ অরাজকতা ও বিদ্রোহ থেকে ফ্রান্স তথা বিপ্লবকে রক্ষা করার জন্য রোবেসপিয়র, দ্যাটো, হিবার্ট প্রমুখের নেতৃত্বে এই দল এক কঠোর শাসন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। বস্তুত এই সময়ের মধ্যে রোবেসপিয়র ছিলেন ফ্রান্সের রাজনীতির ভাগ্যনিয়ন্তা। গণনিরাপত্তা কমিটি এবং বিপ্লবী আদালত ছিল সন্ত্রাসের প্রধান দুটি অস্ত্র। তাহলে কী ছিল? এটা হবে সন্ত্রাসের প্রধান দুটি অস্ত্র কী ছিল? তাহলে ফ্রান্সের রাজনীতি ভাগ্যনিয়ন্তা এবং গণনিরাপত্তা কমিটি, বিপ্লব আদালতের এই দুটি ছিল। এবং 1793 খ্রিস্টাব্দ সেপ্টেম্বর মাসে সন্দেহভাজন আইন প্রবর্তিত হয়। তাহলে কত সালে শুরু হলো এই সন্দেহভাজন আইন? 1793, বুঝালো 1793। এবার আছে কি যে এর মাধ্যমে বিপ্লবীদের শনাক্ত করে বিচার জন্য পাঠানো হতো এর মাধ্যমে। আর বিচার প্রত্যেকের শাস্তি ছিল কি? প্রাণদণ্ড, তাই না? এবার আসছে কি যে সন্ত্রাসের রাজত্বকালে প্রায় 3000 মানুষকে গিলোটিনে হত্যা করা হয়। এবং 1793 খ্রিস্টাব্দে 16 অক্টোবর রানী মেরি আতনাতকে গিলোটিন করা হয়েছিল, বা এতে কী হয়েছিল? হত্যা করা হয়েছিল। কত সালে? তাহলে 1793 16 অক্টোবরে এই রানী মেরি আতনাতকে এই হত্যা করা হয়েছিল কিসে? এই গিলোটিনে। এরপর জ্যাকোবিন দলের বহু সদস্য ক্রুদ্ধ হয়ে রোবেসপিয়র ও তার অনুগামীদের বিপ্লবী বিচার করে 1794 খ্রিস্টাব্দে 28 জুলাই প্রাণদণ্ড দেয়। কী বলছে? যে 1794 খ্রিস্টাব্দের 28 জুলাই প্রাণদণ্ড দেয়। এবং তবে সন্ত্রাসের রাজত্বে বিপ্লব বাড়াবাড়ি হয়েছিল ঠিকই, তথাপি সন্ত্রাসী বিপ্লবকে রক্ষা করেছিল, তাই না? তাহলে এখানে কী আছে যে সন্ত্রাসী এই বিপ্লবকে রক্ষা করেছিল। বৈদেশিক অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপন্মুক্ত করে এবং সাময়িকভাবে হলেও সন্ত্রাসের রাজত্বই শ্রেণীগত স্বার্থ চেতনার অবসান ঘটিয়ে দেশের জাতীয় সংবিধানকে রক্ষা করেছিল।